ডক্টর ইউনূসের নির্বাচনী ছক বলে আপনি একটা মানে 3টা ফর্মুলার কথা বলেছেন, যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, এনসিপি জামাতের ক্ষমতায় দেয়া দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে যে এ দুটো না পারলে ক্ষমতায় বসলেও বিএনপির হাত পা বেঁধে দেয়া। এখন আপনার কি মনে হয় যে এই ঘটনাটাই ঘটছে? রাইট। ডক্টর মোহাম্মদ ইউনূসের সিলেকশনটা আপনি যদি মানে বলতে বলেন, আমি মনে করি যে ওই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিলেকশনটা পারফেক্ট ছিল। ওই মুহূর্তে তার বিকল্প এখানে কেউ ছিল না যারা ঝড় ঝাপটাকে মোকাবেলা করতে পারেন। একই সঙ্গে তার প্রতি আমাদের আরও একটা প্রত্যাশা ছিল, তার যে ইমেজ, তার যে গ্রহণযোগ্যতা, এবং আমরা যা শুনেছি যে তিনি বাংলাদেশের দায়িত্ব পাননি বলে এই দেশটা এক ধরনের কি বলে ওই আমাদের অনেকটা পিছিয়ে গেছি, সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়েছি, সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা, তাকে ভালোবাসে, এবং তিনি নিজেও বলেছেন। তার মানে কি আপনি জাপান থেকে আরেকটা প্রশ্ন মাথায় এলো, কারণ সামনে তো প্রেসিডেন্ট নির্বাচন, দেখলাম যে সরকারি দল তো একটা সম্ভাবনার কথা শুনছিলাম যে ওনার নাম বলেনি বলে কি আপনার মন খারাপ? না, আমি খুবই খুশি হয়েছি, এবং আজকেও আমি এর আগে দুটো অনুষ্ঠানে বলেছি, গতকালকেও বলেছি যে বিএনপি অনেক পলিসির আমি সমালোচনা করি এবং আজকেও করব, কিন্তু বিএনপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্বে নেওয়ার জন্য মনোনীত করেনি, এটি বিএনপির খুবই সুদূর প্রসারী এবং খুবই একটা ম্যাচিউর সিদ্ধান্ত। আমাদের পলিটিক্সের একটা আলোচনা ছিল যে লন্ডনে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে পুনর্গঠনের বিপরীতে, আমি আবার শব্দটা রিপিট করছি, পুনর্গঠনের বিপরীতে আমাদের একটা ডিজাস্টার ছিল, সেখান থেকে আমরা পুনর্গঠনের দিকে যাওয়ার কথা, কিন্তু সেটি তিনি না করে যে ধরনের ধ্বংসকে কন্টিনিউ করেছেন, একটা একটা প্রতিষ্ঠানকে তিনি টার্গেট করে সেটা শেষ করে ফেলেছেন। একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর যে পরিস্থিতিতেই হোক না কেন, তার প্রথম দায়িত্বটা হয় ইকোনমিকে কিভাবে আবার রিভাইভ করা যায়। কিন্তু তার 1.5 বছরে, আমি তথ্যটা আপনাকে দেই, বাংলাদেশের ব্যবসায়ীরা তারা তাদের সংকট নিয়ে কথা বলার জন্য ডক্টর ইউনূসের পেছনে 1.5 বছর ঘুরেছেন, কিন্তু তিনি 5 মিনিটের জন্য তাদের কাউকে সময় দেননি। অথচ ওই সময়কালে এটাও অনেক জায়গায় দেখলাম যে কার্ড করেছে যে ডক্টর ইউনূসের সময়ে আমেরিকার থেকে একজন কেরানি এলেও তিনি তার সাথে ব্যবহার করতেন যেন জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে, জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে। স্টারলিংকের কথা জানেন? হ্যাঁ হ্যাঁ, স্টারলিংকের একজন নিম্ন স্তরের কর্মচারী এসেছিলেন, ভদ্রমহিলা হংকংয়ের, স্টারলিংকে কাজ করেন। তার কাজটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, তাকে সময় দিয়েছেন এবং ফটো সেশন করেছেন। না ওটার সাথে তো ওনার ব্যক্তিগত স্বার্থ যুক্ত, সেটা থাকতে পারে, অবশ্যই পারে, প্রতিষ্ঠানের সাথেই তো চুক্তি হয়েছে, অবশ্যই পারে, কিন্তু তার মানে কি এই যে দেশের ব্যবসায়ীদেরকে আপনি অন্তত কথাটা শুনবেন না তাদের কাছ থেকে? বাংলাদেশের এখন পর্যন্ত আপনি চ্যালেঞ্জের যে জায়গাগুলো শোনেন, সমালোচনার যে জায়গাগুলো শোনেন, অতৃপ্তির যে জায়গাগুলো শোনেন, মূল আলোচনাটা তো এখন পর্যন্ত ইকোনমিকে নিয়ে। আমাদের ইকোনমির যে ডিজাস্টারটা হয়ে গেছে, এটাকে রিফিল করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ দরকার ছিল ডক্টর ইউনূস সেগুলো নেননি। আর ওই যে 3 পয়েন্টের কথা বললাম, তিনি খুব প্ল্যান করে এই কাজটি করেছেন। প্রথমত, তিনি অনেক দিন থাকতে চান, এটা ঈদের নামাজ থেকে খেয়াল আছে, স্যার 5 বছর চাই, 5 বছর চাই। ঈদের নামাজে তো 5 বছরের বিষয়টা আসার কথা না।